গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7:30। বোলপুরের বনভিলাতে দিদিদের বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সোনাই আর তন্ময় উঠে পড়েছে, ওরা চলে গেছে দিদিদের ওইখানে, মানে দিদিদের ঘরে। আর আমিও একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাচ্ছি। আর এই সকালবেলা বনভিলাতে জননীর পরিবেশটা যেন আরও সুন্দর। চারিদিকে যে এত বড় বড় গাছপালা রয়েছে, তার মধ্যে দিয়ে হালকা হালকাভাবে রোদ ঢুকছে। আর মানুষজনের তো কোনো আওয়াজ নেই, একেবারে শান্ত চুপচাপ নিঝুম পরিবেশ। শুধুমাত্র এই সকালবেলা বলে বিভিন্ন রকম পাখির বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। আর বোলপুরে তো এমনিতেই গরম বেশ ভালোই পড়ে, তবে যদিও এখনও অতটা গরম পড়েনি। এই সকালবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছে, গায়ে হালকা হালকা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে। আর এমনিতেই দেখা যায় খোলামেলা জায়গায় প্রচুর গাছপালা থাকলে গরমটা বেশ কমই লাগে, কিন্তু এই যে গরম পড়তে শুরু করেছে আর এই গরমে রোদের তেজও বাড়বে। আর এই বোলপুরে তো ঘোরাফেরাও যাবে না গরমে কালে, ওই জন্যই আমরা হুট করে প্ল্যান করে নিলাম যে বোলপুর ভ্রমণটা এখনই সেরে নেওয়া যাক। তার জন্যই দোলের আগে ভাগে চলে এলাম এই বোলপুরে ঘুরতে। আজকের আকাশেও রোদটা বেশ ভালোই উঠেছে, তবে ঘেমে যাওয়ার মতো তো এখন রোদ না, ওই জন্য সোনাইকে নিয়ে ঘুরতে আমাদের খুব একটা কষ্ট হবে না। মাথাটা বেশ নিচু করে এখান দিয়ে ঢুকতে হবে, না হলে কাগজ ফুলের কাঁটা যদি মাথায় গেঁথে যায়। কথা বলতে বলতে চলে এলাম দিদিদের এখানে সবাই বসে এখন চা খাচ্ছে। ওইখানে দাদা বসে ফোন দেখছে, পেপার পড়ছে, আর এইখানে মাসিমা বসে চা খাচ্ছে। আর সোনাই কোথা থেকে একটা বল জোগাড় করেছে, সেটা নিয়েই এখন খেলতে ব্যস্ত। গুড মর্নিং। হ্যাঁ, প্রথমে তো আমরা ভেবেছিলাম সোনাই আবার এই বাড়ি এসে, মানে দিদিদের বাড়ি এসে কি করবে, মানে কাঁদবে কি না, অপরিচিত জায়গা বলে। আবার সোনাই আবার অপরিচিত লোকজনের কাছেও যেতে চায় না। তো এখানে এসে দেখছি না, কোনো ব্যাপারই নেই, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খেলছে, সব কিছুই ঠিক আছে। না, আমি যাচ্ছি, ভিতরে যাচ্ছি। আর দিদিদের এই বাড়ির ডিজাইনটা দেখে আমার হিন্দি সিনেমায় যে ভুতুরে বাড়িগুলো দেখায়, ওই বাড়িগুলোর কথা মনে পড়ছে। সকালবেলা চায়ের নেশা আমার যদিও অতটা নেই, দিদি আমার জন্য ঘন করে দুধ চা বানিয়ে দিয়েছে, ওটাই আমি এখন খাচ্ছি। এখানে শিলাদি সবজি কাটতে বসেছে, আর দিদি সোনাইয়ের জন্য ম্যাগি করে দিচ্ছে। আজকে সকালবেলা সোনাইকে আর দুধ কিছু দিলাম না, একেবারে ম্যাগি খাইয়ে দেব। আর এই যে মানুদি নিজের কাজে এখন ব্যস্ত। শিলাদি, মানুদি এরা দিদিদের বাড়ি ঠিক পাশেই একটা পাড়াতে থাকে, আর দিদিদের ছাদ থেকে ওদের পাড়াটা আমি একটু দেখলাম। তো আমার ইচ্ছে আছে একবার যদি সুযোগ সময় হয় ওই দিকটাও একটু ঘুরে আসব। স্নান সেরে রেডি হয়ে গেছি, সোনাইকেও রেডি করিয়ে দিয়েছি, আর তন্ময়ও রেডি হয়ে চলে এসছে। আর তন্ময় তো জলখাবার খেতেও বসে পড়েছে। আজকের জলখাবারে ছিল লুচি আর কাবলি ছোলার তরকারি, আর ছিল মিষ্টি। আর ওই যে মুরগির ডাক শোনা গেল, সোনাই ছুট লাগালো ওইগুলোকে ধরতে। দাদা শখ করে অনেকগুলো মোরগ মুরগি পুষেছে, একটা মুরগির আবার অনেকগুলো ছানাও রয়েছে। আর এখানে শিলাদি এখনও লুচি ভেজে যাচ্ছে, আর দিদি আমাদেরকে সেইগুলো পরিবেশন করে দিচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। সোনাই এসো। কালকে স্কুটি বের করেছিল বলে আজকেও ভাবছে স্কুটিতে করে যাব, ওই জন্য গ্যারেজের ওইখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমাদের টোটোওয়ালা এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে টোটোতে করে যাব, এসো, গাড়িতে যাব না, চলে এসো। চলে এসো। আজকে শান্তিনিকেতনে বিশ্বভারতীটা একটু ঘুরে দেখব, আর সৃজনী শিল্পগ্রামটা যাব ভাবছি। স্টেশন থেকে যেই টোটো দাদা আমাদেরকে দিদিদের বাড়ি নিয়ে গেছিলো, ওই টোটো দাদাকেই কালকে দিদি রাত্রে বলে রেখেছিল এই আমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা এখন শ্রীনিকেতন রোড পার করে শান্তিনিকেতনের রাস্তার দিকে ঢুকে পড়েছি। টোটো করে যেতে বেশ ভালোই লাগছে, চারিদিকটা বেশ খোলামেলাভাবে দেখতে দেখতে যেতে পাচ্ছি। অবশ্য সোনাইকে একটু ঠান্ডা হাওয়া লাগছে, যদিও একটা পাতলা চাদর দিয়ে ওকে পুরো ঢেকে দিয়েছি। কথা বলতে বলতেই আমরা প্রায় বিশ্বভারতীর কাছাকাছি চলে এসেছি।
টোটো থেকে নেমে পড়েছি আর বিশ্বভারতীর এই কলা ভবনের এই শিল্পকার্যগুলো এখন দেখতে দেখতে যাচ্ছি। আমি অনেক বছর আগেও একবার বিশ্বভারতী এসেছিলাম, তখন কিন্তু ভিতর দিকে যাওয়া যেত, আর কোভিডের পর থেকে এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তার কাঁধে একটা বাঁক, একদিকে ছেলেকে বসেছেন, অন্যদিকে বাড়ি জিনিসপত্র, সঙ্গে নিচে আছে পোষা কুকুর, পাশে সাঁওতাল রমণী, কোলে বাচ্চা, মাথায় ঝুড়ি, ঝুড়ির ওপর চাটাই নিয়ে। এখানে একজন গাইড একদল টুরিস্টকে বোঝাচ্ছিল, সেটাই একটু শুনে নিলাম। দিয়ে আবারও হাঁটতে শুরু করলাম, আর এদিকে সোনাই ওর বাবার হাত ধরে সুন্দর হেঁটে হেঁটে ঘুরছে। তবে টোটো থেকে নেমেই একবার হোঁচট খেয়ে পড়েছে, হাঁটুর কাছে একটু কেটেও গিয়েছে, তবু কিন্তু মেয়ের হাঁটতে গিয়ে কোনো দ্বিধা নেই, কোলে চাপবো একবারও বলছে না। আর ওই দূরে গাছতলার নিচে ছাত্রছাত্রীরা ক্লাস করছে। এবার হেঁটে হেঁটে এই জায়গাটায় চলে এলাম। এই জায়গাটায় আবার দেখছি অনেকেই দাঁড়িয়ে ছবি টবি তুলছে, তো আমরাও দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। এখানে লেখা রয়েছে এই ঘরটির নাম হচ্ছে উপাসনা গৃহ, আর তার পাশেই রয়েছে এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আর এই ফুল গাছগুলো দেখতে যে কি সুন্দর লাগছে, গাছের পাতা তো নেই, শুধু ফুলে ভর্তি। আমি তো প্রথমে অমলতাস মানে আমরা যেটাকে বাদুর লাঠি বলে জানি ওইটা ভেবেছিলাম, তো তারপরে দেখলাম না, সেটা তো না। এই গাছগুলো কিন্তু এই শান্তিনিকেতনে প্রচুর দেখতে পাচ্ছি। আর এই যে সোনাই একটা ফুল কুড়িয়ে নিয়ে এখন পোজ দিচ্ছে। ফুলগুলো সত্যি দারুণ লাগছে দেখতে, পুরো একদম হলুদ হয়ে আছে গাছটা। এই যে এবার আমরা মাটির বাড়ি সহ এই তাল গাছটির কাছে চলে এসেছি। এখানে লেখাও রয়েছে এই মাটির বাড়ি সহ তাল গাছটির সম্বন্ধে। প্রচুর হেঁটে ফেলেছি, আর একটু হেঁটে হেঁটে একটু সামনের দিকটায় যাব, তারপরে আর যাব না, এবার ঘুরে চলে যাব আবার টোটোর কাছে। এইগুলো পুরো টোটো করেই ঘোরা হতো, কিন্তু এই রাস্তাটা আজকে কোনো একটা কারণে টোটো যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে বলেই আমরা অনেকটা দূরেই টোটোটাকে দাঁড় করিয়ে আমরা হেঁটে হেঁটে এগুলো সব ঘুরে নিলাম। এই গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে গাছগুলোর বয়স প্রায় অনেক বছর। আর এটা হলো মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতর এবার আর গেলাম না, আমাদের টাইমও হয়ে গেছে, মিউজিয়াম তো বন্ধ করে দেবে, ওই জন্য আমরা চলে যাচ্ছি টোটোর কাছে। আর তাছাড়া এর আগে একবার আমি এই মিউজিয়ামটা ঘুরে দেখেছি। আবার আমরা টোটোতে চেপে গেছি, আর এবার আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে। চলে এলাম সৃজনী শিল্পগ্রামে, আর একটা দেখছি সুন্দর গেট করা রয়েছে, আর গেটের সামনে একটা বাচ্চা মেয়ে পলাশ ফুলের মালা নিয়ে বসে রয়েছে। আর গেটে ঢুকেই বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। তন্ময় ওখান থেকে 20 টাকা করে 40 টাকার দুটো টিকিট কেটে নিল, আমার আর ওর। আর সোনাই তো ফ্রি। আর সোনাই ওই যে যাচ্ছে ওর বাবার হাত ধরে। আর সোনাই তো এই যে সাজানো রয়েছে গামছা, বাস, আর রয়েছে টিয়া। আর ঢুকতে না ঢুকতেই সোনাই তো এই টিয়া পাখিগুলোনের উপর, সোলার টিয়া পাখি অবশ্য, এগুলোনের উপর চোখ পড়ে গেছে। আর মেয়েকে তো কিছুতেই টেনে নিয়ে আসা যাচ্ছে না। আবার গানও ধরে নিয়েছে, টিয়া 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 অজপাড়া গায়ে থাকে। চারিদিকটা বেশ সুন্দরভাবেই সাজানো রয়েছে। আরও সামনে আরও প্রচুর দেখার জিনিস আছে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এখানে আবার বুঝতে সুবিধার জন্য পথে নির্দেশও করে দেওয়া রয়েছে, তো আমরা আগে এই দিকটা ঘুরে দেখে নেব। আর আমার মেয়ের নজর শুধু এই যে বিভিন্ন রকমের নকল পাখি তৈরি করা রয়েছে এই পাখিগুলোনের দিকেই। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, একটা জলাশয় মতো করা রয়েছে, আর তাতে সাদা বেগুনি অনেক শালুক ফুল ফুটে রয়েছে। একটা সিঁড়িও করে দেওয়া রয়েছে, এতে ইচ্ছে করলে চেপে বেশ কয়েকটা ছবিও তোলা যেতে পারে, বেশ সুন্দর লাগবে। কিন্তু বোলপুর শান্তিনিকেতন আসলে এই জায়গাটা কিন্তু ঘোরার তালিকা থেকে কেউ বাদ দিও না, বেশ সুন্দর জায়গা। এখানে দেখতে পাচ্ছি গাছের কাণ্ডকে সুন্দরভাবে কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে রাখা রয়েছে। এছাড়াও সৃজনী শিল্পগ্রামে আসলে বিভিন্ন রকম শিল্পকলা স্থাপত্য এখানে দেখতে পাওয়া যাবে। বাংলার পুরনো অনেক হারিয়ে যাওয়া জিনিস এখানে দেখতে পাওয়া যাবে, পালকি, গরুর গাড়ি, তারপরে ঢেকি ঘর, পুতুল ঘর। এছাড়াও বাংলার পাশেও যে বিভিন্ন রাজ্য রয়েছে তাদেরও শিল্পকলাও এখানে দেখা যাবে।
আর শান্তিনিকেতন যখন আসা হয়েছে হাটে কেনাকাটা তো করতেই হবে, তবে শুধু সোনাঝুরির হাটই না, এখানেও সৃজনী শিল্প হাটও বসেছে, এখানেও কেনাকাটা করা যেতে পারে। আর দূর থেকেই কানে নাচের গানের সুর শুনতে পাচ্ছিলাম। এবার দেখতে পেলাম গাছতলায় চলছে আদিবাসী নৃত্য। এবার আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাব। আমাদের দেখা হয়ে গেছে, যতটা পারলাম দেখলাম। অনেক বড় এলাকা, অতটা তো ঘোরা সম্ভব না, তাছাড়া সোনাইও আছে আর দুপুর 1টা বেজেও গেছে। তবে আমাদের আসার পথে একবার ইচ্ছে ছিল সোনাঝুরি হাট ঢোকার, তবে টোটোওয়ালা বলল যে এখন আর যাওয়া হবে না, খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য সোজা দিদিদের বাড়ি চলে এলাম। দিদিও আমাদের জন্য না খেয়ে বসে আছে, তার জন্য হাতটা ধুয়ে খাবার টেবিলে বসে পড়লাম। একেবারে ওই ঘরে মানে আমাদের রুমে গিয়ে তখন জামা কাপড় চেঞ্জ করব। আর আজকের মেনু ছিল পাবদা মাছ, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, মাছ ভাজা, আলু ভাজা, ডাল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর জামা কাপড় চেঞ্জ করিনি, একটুখানি বসে আবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এবার অবশ্য আর টোটো করে আসিনি, দিদিদের স্কুটিটা নিয়েই 3জন মিলে চলে এলাম। তন্ময় অবশ্য রাস্তাটা চেনে না, গুগল ম্যাপ দেখে আর কিছুটা জিজ্ঞেস করে করে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাট। শ্রীনিকেতন রোড ধরে কিছুটা এসে তারপর ক্যানেলের পাশ দিয়ে ফাঁকা নির্জন রাস্তা। বিকেলবেলায় যেতে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদিদের বাড়ি থেকে স্কুটি করে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট আলাদা করে চিনতে লাগবে না, কারণ মেন রাস্তার উপরে প্রচুর বাইক গাড়ি সব দাঁড় করানো রয়েছে। আর হাট তো মেন রাস্তার উপর থেকেই হাটের দোকানপাট সব বসে গেছে। স্কুটি থেকে নেমেই সোনাইকে কোলে নিয়ে আমি হাটের ভেতর দিকে ঢুকতে লাগলাম। তন্ময় ততক্ষণে স্কুটিটা স্ট্যান্ড করে এলো। আর হাট তো সেই সকাল থেকে বসেছে, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। তো আমরা সন্ধে হওয়ার কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম, যদিও তখনও প্রচুর ভিড়, মানুষজন তখনও খুব কেনাকাটা করছে। প্রথমে তো আমি সব কিছু দেখেই বেড়াচ্ছিলাম, কি কিনবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কুর্তি, শাড়ি, জুয়েলারি, ছোটদের জামা, বিভিন্ন ধরনের ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি, বেড কভার, কোনো কিছুই তো বাদ নেই দেখছি। এখন কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটা কুর্তির দোকানে দাঁড়ালাম। আর এটা সত্যি যে সোনাঝুরির হাটে, যেটা বরাবরই শুনে আসছি যে সোনাঝুরির হাটে জিনিসপত্রের দাম খুবই সস্তা, তবে সত্যিই তাই। তবে যা বুঝলাম দেখে শুনে দাম দর করে কিনে নিতে হবে। আমি তো কয়েকটা কুর্তি, সোনাইয়ের জন্য জামা, তন্ময়ের জন্য কুর্তা, আবার কয়েকটা জুয়েলারি, ব্যাগ, অনেক কিছুই কিনে ফেলেছি। আবার খুব সুন্দর একটা শাড়িও পছন্দ হয়েছিল, কিন্তু তন্ময় বলল শাড়ির কোয়ালিটিটা কেমন হবে বোঝা যাচ্ছে না। আমারও আবার খুব একটা সাহস হলো না। শাড়িটির দাম বলেছিল 650 টাকা, আমাকে 300 টাকায় দিয়ে দিতে রাজি হয়ে গেছিল। এত বড় সোনাঝুরির বনে যে হাট বসেছে, তো শুধু কি কেনাকাটা করলেই চলবে? ওই জন্যই মনে হয় এই সাঁওতালি নৃত্য সঙ্গে বাউল গান এইগুলো দেখা যাচ্ছে। এতে মানুষজনেরও বেশ ভালো লাগছে। কেনাকাটার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ওদের সাথে তাল মিলিয়ে নাচও হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 5:45 মতো বাজে। আর এই এত বড় বড় সোনাঝুরি গাছের মধ্যে মনে হচ্ছে দিনের আলো বেশ কমেই এসেছে। তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। স্কুটিতে করে এসেছি, তাছাড়া সোনাইও আছে, অচেনা জায়গা। তাছাড়া একটু পরেই সন্ধে হয়েই আসবে আর হাটও উঠে যাবে। তো আমরা বাড়ি চলেও এসেছি। আর তন্ময় এখানে মুড়ি আর চপ খাচ্ছে, আর আমি এখন মুড়ি খাবো না, আমি শুধু চপটা খাচ্ছি। রাত্রি এখন 9:30 বাজে। তখন সন্ধ্যাবেলা চপ মুড়ি খেয়ে এসে গেস্ট হাউসের রুমটায় একটু শুয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরি করেছি। আর সোনাই তো সোনাঝুরি হাট থেকে আসার পথেই ঘুমিয়ে পড়েছিল। তো ওকে উঠিয়ে নিয়ে এখন দিদিদের ঘরে যাচ্ছি, ওকে খাবার খাওয়াবো। তারপরে আমরাও একেবারে খাবার টাবার খেয়ে আবার এইখানে ঘুমোতে চলে আসবো। আর এই গেস্ট হাউসের ঘরের বাইরের রাস্তাগুলোনে পাথর বিছানো রয়েছে। আর রাত্রেবেলা না এই পাথরগুলোনের উপর দিয়ে যেমনই হাঁটছে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, আর গাটা বেশ আরও কেমন ছমছম করে উঠছে। আমি একা থাকলে কোনো মতেই এই রাস্তা দিয়ে যেতে পারতাম না। এখন তো দিদিদের কোনো গেস্ট হাউসেই গেস্ট নেই, দোলের সময় সব গেস্ট হাউস ভর্তি হয়ে যাবে। শুধুমাত্র আমরা এখান দিয়ে যাওয়া আসা করব বলেই এই লাইটগুলো সব জ্বালানো রয়েছে। তো বোলপুর ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও এখানেই আজকে শেষ করে দিলাম। সবাইকে গুড নাইট। আবার আসছি বোলপুর ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও নিয়ে।